হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই এর রিভিশন ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমরা অলরেডি ডিটেলস ক্লাস আগে করেছিলাম, ঠিক আছে, আমাদের পুরনো চ্যানেলে। তো সেখানে চ্যানেল ডিলিট হয়ে যায়, তো এখানে কিন্তু রিভিশন ক্লাস তোমরা সকলে জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন 1, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? কবে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন? সঠিক উত্তর অপশন ডি, 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল গুজরাটের ডান্ডি থেকে। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। এবং তোমরা এখানে মনে রাখবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত আমাদের ফিলিপাইন্সের ম্যানিলাতে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? সঠিক উত্তর অপশন এ, বেঙ্গল কেমিক্যালস স্থাপিত হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে। নেক্সট দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর রাভি নদীর তীরে লাহোর শহর অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের এই আমাদের সিন্ধু সভ্যতা কিন্তু আমাদের এই রাভি নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে জাতীয় উদ্যানের সংখ্যা বেশি? কোন রাজ্যে ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা বেশি? সঠিক উত্তর মধ্যপ্রদেশে জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক আছে, মধ্যপ্রদেশকে ভারতের হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরোপের তৃণভূমি বনাঞ্চলকে কী বলা হয়? ইউরোপের তৃণভূমি বনাঞ্চলকে কী বলা হয়? সঠিক উত্তর স্টেপস। ইউরোপের তৃণভূমি বনাঞ্চলকে স্টেপস বলা হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদ কোনটি? নিম্নের কোনটি সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদ? চন্দন, লেমন ঘাস, সিট্রোনেল্লা না উপরের সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, ওপরের সবগুলি হচ্ছে আমাদের সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদ। দেখো 8 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি? নিচের কোনটি একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ? কয়লা, খনিজ তেল, জল না সবগুলি? সঠিক উত্তর উপরের সবগুলিই আমাদের প্রাকৃতিক সম্পদের উদাহরণ। 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় চিরহরিত বনভূমিকে কী বলা হয়? নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত বনভূমিকে কী বলা হয়? সঠিক উত্তর সেলভা। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত বনভূমিকে বলা হয় সেলভা। দেখো 10 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ও পাঠাগার হলো ড্যাশ। বিশ্ববিদ্যালয় ও পাঠাগার কি? জাতীয় সম্পদ, মানবিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ না সামাজিক সম্পদ? সঠিক উত্তর অপশন ডি, বিশ্ববিদ্যালয় ও পাঠাগার হলো একটি সামাজিক সম্পদ। দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? এর চেয়ে ইজি কোশ্চান আর কোনো দিনই হতে পারে না, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি ইজি কোশ্চান। তো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। অ্যান্ড দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ঝিলাম নদীর তীরে আমাদের শ্রীনগর শহর অবস্থিত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? সঠিক উত্তর আইইউসিএন। আইইউসিএন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে। ঠিক আছে, অ্যান্ড এখানে মনে রাখবে যে রেড ডাটা বুকে কিন্তু আমাদের বিপন্ন প্রজাতিদের কিন্তু আমাদের নাম কিন্তু নথিভুক্ত করা হয় আমাদের এই রেড ডাটা বুকে। ঠিক আছে, রেড ডাটা বুকে কিন্তু আমাদের রেড পান্ডার ছবি রয়েছে। ঠিক আছে, রেড পান্ডার ছবি থাকে আমাদের এই রেড ডাটা বুকে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমি হলো? ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমি কি? সঠিক উত্তর লাদাখ। লাদাখ হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? কোনটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত? সঠিক উত্তর অপশন এ, আরাবল্লী হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে হিমালয় পর্বতও একটি ভঙ্গিল পর্বত। তো হিমালয় হচ্ছে আমাদের নবীনতম ভঙ্গিল পর্বত। ঠিক আছে, মানে নবীন ভঙ্গিল পর্বত হিমালয়টি। ঠিক আছে, অ্যান্ড প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আবু পাহাড়ের গুরু শিখর। ঠিক আছে, নেক্সট, সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
সঠিক উত্তর 1975 সালে। 1975 সালে 36তম সংবিধান সংশোধনের দ্বারা সিকিম কিন্তু ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। মনে রাখবে 1975 সালে, কেন জানি না, বাট এটা যে কোনো এক্সামে বারবার আসে, ঠিক আছে। মনে রাখবে 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে একত্রে কী বলা হয়? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে একত্রে কী বলা হয়? সঠিক উত্তর, এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলে মন্তব্য করেন কে? কে মন্তব্য করেন জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলে? সঠিক উত্তর অপশন সি, রেচেল কার্সন মন্তব্য করেন জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, 21শে মার্চ পালন করা হয় বিশ্ব অরণ্য দিবস। দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবেশের ফুসফুস কাকে বলে? পরিবেশের ফুসফুস কাকে বলা হয়? অরণ্যকে বলা হয় পরিবেশের ফুসফুস, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানাবে যে কতগুলো প্রশ্ন তোমরা ঠিক করতে পারছো, ঠিক আছে। ফুডেসে এক্সাম ক্লিয়ার করার জন্য নিশ্চয়ই তোমাদের কিন্তু 45+ প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া প্রয়োজন, ঠিক আছে। মনে রাখবে, কয়লা উত্তোলন সবচেয়ে বেশি হয় ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর, ছত্তিশগড়ে কয়লা উৎপাদন সবচেয়ে বেশি হয়। অ্যান্ড কয়লা রিজার্ভ কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আমাদের ঝাড়খণ্ডে, ঠিক আছে। মনে রাখবে, ঝাড়খণ্ডে কয়লা রিজার্ভ কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, বাট সবচেয়ে বেশি উত্তোলন হয় আমাদের ছত্তিশগড়ে, ঠিক আছে। অ্যান্ড দেশের মধ্যে কিন্তু চীনে সবচেয়ে বেশি কিন্তু কয়লার উৎপন্ন হয় এবং কয়লার ব্যবহার সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে। দেখো 22 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বপ্ন বাসব দত্তা নাটকের রচয়িতা কে? স্বপ্ন বাসব দত্তা নাটকের রচয়িতা কে? তিনি হচ্ছেন মহামুনি ভাস। কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল? অজন্তার গুহাচিত্রগুলি কোন যুগে অঙ্কিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, গুপ্ত যুগে অজন্তা গুহাচিত্রগুলি তৈরি হয়েছিল, ঠিক আছে। অজন্তার গুহাচিত্রগুলি 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহাচিত্র, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। 24 নম্বর প্রশ্ন, কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? নাগপুরকে বলা হয় টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় কবে? কবে পালন করা হয় জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস বা অ্যান্টি টেররিজম ডে? ন্যাশনাল অ্যান্টি টেররিজম ডে কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর 21শে মে পালন করা হয় জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস বা অ্যান্টি টেররিজম ডে, ঠিক আছে। এই দিনেই কিন্তু আমাদের রাজীব গান্ধীকে কিন্তু হত্যা করা হয়েছিল। রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল 21শে মে। তো এই দিনটি স্মরণ করার জন্যই কিন্তু আমরা 21শে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করি। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, বেদভাষ্য গ্রন্থটির রচয়িতা কে? মানে বেদভাষ্য গ্রন্থটি কে রচনা করেন? তিনি হচ্ছেন দয়ানন্দ সরস্বতী রচনা করেন বেদভাষ্য। দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় কবে? কবে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়? সঠিক উত্তর অপশন সি, 1911 সালে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয়, ঠিক আছে। অ্যান্ড এটা কে গিয়েছেন? তিনি হচ্ছেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং এটার সময় কত? এটা জনগণ মন গাওয়ার সময় হচ্ছে আমাদের 52 সেকেন্ড, ঠিক আছে, মনে রাখবে। দেখো 24 নম্বর প্রশ্ন হচ্ছে, 28 নম্বর প্রশ্ন, ভারতীয় মুদ্রার নতুন চেহারা অঙ্কন করেছেন কে? কে ভারতীয় মুদ্রার নতুন চেহারা অঙ্কন করেছেন? মানে ভারতের যে মুদ্রার এই নতুন সিম্বল, এটা কে অঙ্কন করেছেন? তো এটা অঙ্কন করেছেন কিন্তু আমাদের অপশন এ, ডি উদয় কুমার, ঠিক আছে। ডি উদয় কুমার ভারতের মুদ্রার নতুন চেহারা মানে এই রুপি সিম্বলটা কিন্তু তিনিই কিন্তু তৈরি করেন, ঠিক আছে, মনে রাখবে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশকে নৃত্যত্বের জাদুঘর বলা হয়? নৃত্যত্বের জাদুঘর বলা হয় কোন দেশকে? ভারতকে বলা হয় নৃত্যত্বের জাদুঘর, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটা এই উক্তিটি কে করেছেন? এটা উক্তিটি করেছেন কিন্তু ভারতকে নৃত্যত্বের জাদুঘর বলেছেন আমাদের ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃত্যত্বের জাদুঘর বলেছেন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই, কত সালে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, বাট এটা ন্যাশনালাইজ হয় সেটা হচ্ছে 1949 সালে, ঠিক আছে। অ্যান্ড হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু আমাদের এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়, ঠিক আছে। অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নরকে তিনি হচ্ছেন ওসবর্ন স্মিথ, মনে রাখবে, ঠিক আছে। অ্যান্ড ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, ঠিক আছে। নেক্সট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়, যেটা আমাদের ভারতীয়দের দ্বারা প্রথম কিন্তু ব্যাঙ্ক, সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা প্রথম ব্যাঙ্ক হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেটা 1894 সালে প্রতিষ্ঠিত হয়। এবং আমাদের প্রথম ব্যাঙ্ক, ভারতের প্রথম ব্যাঙ্ক সেটা হচ্ছে হিন্দুস্তান ব্যাঙ্ক, ঠিক আছে, বা ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, যেটা কত সালে গঠিত হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট, 32 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম প্রতীকী মুদ্রা প্রবর্তন করেন কে? ভারতের প্রথম প্রতীকী মুদ্রা প্রবর্তন করেন কি? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ভারতের প্রথম প্রতীকী মুদ্রা প্রবর্তন করেন, ঠিক আছে। নেক্সট, 33 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? কবে পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস? সঠিক উত্তর অপশন সি, 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে। নেক্সট, 34 নম্বর প্রশ্ন, ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করে কারা? কারা ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন? ইন্দো গ্রিকরা সর্বপ্রথম কিন্তু ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড ভারতের মধ্যে কিন্তু ভারতীয়দের মধ্যে কুষাণরা কিন্তু সর্বপ্রথম কিন্তু স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন, ঠিক আছে। ভীম কোচটিসেসের সময় কিন্তু প্রথম কিন্তু আমাদের ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন হয় কুষাণ যুগে, ঠিক আছে, মনে রাখবে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? সঠিক উত্তর ত্রিপুরা। ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় এবং পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু ত্রিপুরার প্রধান ভাষাও কিন্তু বাংলা। দেখো নেক্সট আমাদের 36 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কত? পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? এগুলো হচ্ছে দেখো অক্ষরেখা, এটা নিরক্ষরেখা, এগুলো যেগুলো থাকে এগুলোকে বলা হয় আমাদের অক্ষরেখা, ঠিক আছে। অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের দ্রাঘিমারেখা রেখা। তো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে আমাদের 181টি, ঠিক আছে, মনে থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ। 37 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে পরপর 4টি সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার কে? তিনি হচ্ছেন কুমার সাঙ্গাকারা। তিনি একজন শ্রীলঙ্কার কিন্তু ক্রিকেটার ছিলেন। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে? রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে? তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? কাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি? ইউক্রেনকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত? পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় পশ্চিমবঙ্গের? সঠিক উত্তর ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র অবস্থিত। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? কবে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? সঠিক উত্তর 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে, কিছুক্ষণ আগেই করলাম এটা আমরা। দেখো নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর দাবা খেলার সাথে যুক্ত আমাদের এই নাইডু ট্রফি, ঠিক আছে। এছাড়া মনে রাখবে যে লিমকা ট্রফি এটাও কিন্তু দাবা খেলার সাথে যুক্ত, ঠিক আছে। অ্যান্ড তোমাদের বলে দিই আমাদের ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে? তিনি হচ্ছেন আমাদের তিনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ, ঠিক আছে। বিশ্বনাথন আনন্দ হচ্ছে ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার, ঠিক আছে। অ্যান্ড ভারতের বা ওয়ার্ল্ডের কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার কে? তিনি হচ্ছেন অভিমন্যু মিশ্র, যিনি মাত্র 12 বছর 4 মাস 25 দিন বয়সে কিন্তু কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হন, ঠিক আছে, মনে রাখবে। 43 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? কয়টি হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ? সঠিক উত্তর ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে? কবে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়? সঠিক উত্তর 18 মে পালন করা হয় আন্তর্জাতিক মিউজিয়াম দিবস। মঙ্গলের মাটিতে অবতরণকারী চীনের প্রথম রোভারটির নাম কি? সঠিক উত্তর জু রং। লুনি নদীর গতিপথ কোথায় শেষ হয়েছে? সঠিক উত্তর হবে আমাদের, দেখো এটা আমাদের কচ্ছের রনে। বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর 5 জন করে সর্বমোট খেলোয়াড় থাকে। অ্যান্ড বাস্কেটবল যেখানে খেলা হয় সেটাকে বলা হয় কোর্ট, ঠিক আছে, কোর্ট বলা হয়। অ্যান্ড ঠিক আছে, এটাই। নেক্সট বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় অবস্থিত? বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বীরভূম জেলায় অবস্থিত। স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকাল ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।